Okay, so today we are going to read the poem To Helen, written by Edgar Allan Poe. So before jumping to the poem, let us have some primary idea about the poet. So as I have told you earlier, the writer name is Edgar Allan Poe. So the full name, so this is the full name of the poem of the poet, sorry. সো দ্য ফুল নেম ইজ এডগার অ্যালান পো। এই জিনিসগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কবি পরিচিতি তোমাদেরকে জানা থাকতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে অনেক সময় আসে, আবার অনেক ভাইভাতে গিয়ে তোমাদের কবি পরিচিতি সম্বন্ধে প্রশ্ন করা হয়ে থাকে। যদি কবি পরিচিতি সম্বন্ধে প্রপার আইডিয়া না থাকে, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা কবিতার মধ্যে যখন অ্যান্সার করব তখন বারবার কবির রেফারেন্স যদি আমরা ব্যবহার করি, কবির সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান দিই, হ্যাঁ, সো টিচার্স উইল কনসিডার দ্যাট ইয়েস দিস স্টুডেন্ট হ্যাভ এ গুড আইডিয়া অ্যাবাউট দ্য পোয়েম অ্যান্ড দ্য poet also. ওকে, সো বর্ন কত সালে জন্ম? 19শে জানুয়ারি 1809 সালে। কোথায়? বস্টন, ইউএসএ। এবং তিনি মারা গিয়েছেন 1849 সালে অক্টোবরের 7 তারিখে ব্যাল্টিমোর, ইউএসএতে। আচ্ছা, এরপরে ন্যাশনালিটি কি? আমেরিকান। অকুপেশন, তিনি পোয়েট ছিলেন, শর্ট স্টোরি রাইটার ছিলেন, লিটারারি ক্রিটিক ছিলেন। লিটারারি ক্রিটিক, হোয়াট ইজ দিস টার্ম? লিটারারি ক্রিটিক, লিটারারি ক্রিটিক শব্দের অর্থ হচ্ছে তিনি বিভিন্ন রকম যে সাহিত্যকর্ম আছে এগুলো সম্বন্ধে তিনি কথা বলতেন, তিনি লিখতেন যে এই সাহিত্যকর্মের কি কি বৈশিষ্ট্য আছে। দিস ইজ কল্ড ক্রিটিক, লিটারারি ক্রিটিক। অনেক সময় আমাদের মধ্যে অনেকে আছেন, যেরকম আমি আগে এগুলো লিখতাম যে একটা বই পড়েছি, বই সম্বন্ধে লিখতাম, এটার হোয়াট আর দ্য গুড সাইডস, হোয়াট আর দ্য ব্যাড সাইডস, এগুলো। দিস ইজ কল্ড literary critic and editor. He was also an editor. Okay, এরপর known as he was called as the father of detective story. তিনি ইংরেজি সাহিত্য প্রথম ডিটেকটিভ স্টোরি তিনি লিখেছিলেন, এবং মেজর থিম তার কবিতা, তার লেখনীর মধ্যে বারবার কোন থিমগুলো চলে আসে? লাভ, বিউটি, ডেথ, লস, মিস্ট্রি, হরর, imagination and the supernatural elements. So these are the major themes which continuously comes into the writings of Edgar Allan Poe. এবং রাইটিং স্টাইল, তার রাইটিং স্টাইল কি? তিনি সাধারণত ইন হিজ পোয়েট্রি হি ইউজ টু হ্যাভ মিউজিক্যাল টোন, সিম্বলিজম তিনি ব্যবহার করতেন তার রাইটিংয়ের মধ্যে, অ্যান্ড হি ওয়াজ অলসো ইমোশনাল, হি ওয়াজ ইম্যাজিনেটিভ, তিনি তার লেখনীর মধ্যে অনেক ইমাজিনেশনের ব্যবহার তিনি করেছেন, অ্যান্ড গ্রোথিক। আচ্ছা, গোথিক, হোয়াট ইজ গোথিক? Gothic means that kind of literary piece where there is supernatural elements, there is ghost, there is suspense, there is thriller. These kind of qualities are found in which kind of literary pieces that are called Gothic. Okay, গোথিক, তোমরা এটা মনে রাখতে পারো, ঘোস্ট, এটার সাথে ঘোস্টকে ইয়ে করে মনে রাখতে পারো যে গোথিক মিনস সামথিং সুপার ন্যাচারাল অ্যান্ড সামথিং মিস্টিরিয়াস কাইন্ড অফ থিং। ওকে, দেন তার ফেমাস ওয়ার্কের মধ্যে এগুলা হলো তার ফেমাস ওয়ার্ক, পড়ে নিবা। তার বিয়ে হয়েছিল 1836 সালে, এবং তিনি বিয়ে করেছিলেন তার কাজেন ভার্জিনিয়া এলিজা পোকে, ঠিক আছে? এবং তখন তার বয়স ছিল, তার বলতে তার ওয়াইফের বয়স ছিল 13 বছর, এবং পোয়ের বয়স ছিল হচ্ছে 27 বছর। আচ্ছা, এটা একটু ভালো করে বোঝো। আর্লি লাভ, আর্লি লাভ। Before his marriage, Poe deeply admired Jane Stannard, the mother of one of his childhood friends. She treated him with kindness after the death of his mother. Her early death deeply affected Poe, and many scholars believe she inspired his lifelong theme of the death of a beautiful woman in his poetry. Okay, এখন বোঝার চেষ্টা করো।
এই জেমস স্ট্যানার্ড কে ছিল, এই নামটা মনে রাখো, এটা আমাদের কবিতার জন্য গুরুত্বপূর্ণ আজকে। জেমস স্ট্যানার্ড ছিল তার চাইল্ডহুড ফ্রেন্ডের মা, অ্যান্ড তিনি তাকে আমাদের এডগার অ্যালান পো খুব কম বয়সে তার মা মারা যায়, এবং আফটার দ্য ডেথ অফ হিজ মাদার, এই জেমস স্ট্যানার্ড তাকে অনেক টেক কেয়ার করতো, বুঝছো? তাকে প্রচুর পরিমাণ তাকে টেক কেয়ার করতো, এবং আলটিমেটলি আমাদের যে এডগার অ্যালান পো যে আছে, সে তাকে পছন্দ করতে শুরু করে, বুঝছো? অ্যান্ড তাকে সে ভালোবেসে ফেলে। এই নামটা কিন্তু মনে রাখবা, জেমস স্ট্যানার্ড। এটা আমাদের কবিতার জন্য ইজ ভেরি গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলি যে 5 মিনিট যে সময় দিয়ে এর মধ্যে সবাই ক্লাসে ঢোকার চেষ্টা করবা। তো এবং এই জেমস স্ট্যানার্ড যে আছে তিনিও মারা যান, এবং অনেকে মনে করেন, সাম ক্রিটিক্স অলসো কনসিডার দ্যাট এই যে তার কবিতার মধ্যে যে মৃত্যু, কষ্ট, সেপারেশান, হ্যাঁ, এই যে থিমগুলা ব্যবহার করা হয়, এগুলা তিনি ওই যে জেমস স্ট্যানার্ডের যে মৃত্যু, তারপরে তিনি যে কষ্টটা পেয়েছিলেন, এই থিমগুলা তিনি এখানে তার কবিতার মধ্যে তিনি তুলে আনতেন বারবার, মানে তার স্মৃতিটা তার মনে বারবার চলে আসতো। জেইন স্ট্যানার্ড, আচ্ছা, কন্ট্রিবিউশন, তিনি ডিটেকটিভ ফিকশন, গ্রথিক লিটারেচার, হরর ফিকশন এবং মডার্ন শর্ট স্টোরি তিনি লিখতেন। এবং ইম্পর্টেন্স, হি ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান রাইটার্স অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। তাহলে এটা হচ্ছে, এই কয়টা হচ্ছে আমাদের পোয়েট সম্বন্ধে ইম্পর্টেন্ট ইনফরমেশান, এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো। তো এখন আমরা আসি, খুব দ্রুত আমরা এই কবিতাটা একটু পড়ার চেষ্টা করি আমার ল্যাপটপের চার্জ শেষ হওয়ার আগে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে 15 লাইনের একটা কবিতা, এবং ইচ অফ দ্য স্ট্যান্জা, 3টা স্ট্যান্জা এটা বিভক্ত, এবং ইচ অফ দ্য স্ট্যান্জা হ্যাভ ইউ সি 5 লাইনস। তো দেখো, তিনি বলছেন, হেলেন দাই বিউটি ইজ টু মি। প্রথম কথা, এই যে আমরা এখানে দেখলাম যে জেমস স্ট্যানার্ড, অনেক ক্রিটিক এখানে মনে করেন যে এখানে হেলেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা, ট্রয়ের সবচেয়ে সুন্দর মহিলা ছিল হচ্ছে হেলেন, এবং এর জন্য ট্রয় নগরীতে যুদ্ধ বিগ্রহ অনেক মারামারি হয়েছিল, বুঝছো? প্রচুর মানুষ মারা গিয়েছিল। তো এবং হিজ বিলাভেড ওয়াজ প্যারিস, নেম অফ হিজ বিলাভেড ওয়াজ প্যারিস। তো ওটাতে আমরা এখন না যাই। তো অনেক ক্রিটিক মনে করে যে তিনি এখানে হেলেন দ্বারা, এই যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হেলেন, এই হেলেনের নাম দ্বারা তিনি ওই যে তার বন্ধুর যে মা ছিল জেমস স্ট্যানার্ড, তারকে তিনি এখানে উল্লেখ করছেন। তিনি বলছেন এখানে, হেলেন দাই বিউটি ইজ টু মি, তোমার সৌন্দর্য আমার কাছে কেমন। তোমার এখানে সে তার সৌন্দর্যের কিছু বর্ণনা দেবেন। হিয়ার হি উইল ক্রিয়েট সাম সিচুয়েশনস বাই হুইচ দ্য পোয়েট উইল ট্রাই টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হেলেন। তিনি হেলেনের বিউটি এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করবেন। তিনি কি বলছেন এখন দেখো, বলছেন তোমার বিউটি কেমন, তুমি দেখতে কেমন, লাইক দোজ নাইশিয়ান বার্ডস অফ ইয়োর। তোমাদেরকে গত ক্লাসেও বলেছি যে কখনো ইংরেজির বাংলা অনুবাদ পড়বা না, অথবা এই ওয়ার্ডগুলার বাংলা পড়বা না, এগুলাই চেষ্টা করবা যেন ইংলিশেই এটা ট্রান্সলেশন করে, ইংলিশ মিনিংটা যেন আমরা বুঝতে পারি। এখানে লাইনের মধ্যে তোমরা যতগুলো ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এই ব্র্যাকেটের মধ্যে আমি সবগুলো যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলা আর আমি মিনিং দেওয়ার চেষ্টা করেছি, আর এক্সপ্লেনেশন তো তোমাদেরকে ইংলিশে দিয়েছি। তো তিনি বলছেন, তোমার সৌন্দর্য আমার কাছে কেমন লাগে, তোমার সৌন্দর্য আমার কাছে মনে হয় লাইক দোজ নাইশিয়ান বার্ডস অফ ইয়োর, ওই যে পুরাতন সময়ে, ওই যে আগেকার সময়ে, নাইশিয়ান হলো তোমার ওয়ান অ্যানশিয়েন্ট সিটি, একটা পুরাতন একটা শহর, এবং ওইখানের যে ছোট ছোট যেই শিপগুলো আছে, যেগুলা কি করতো, ওই শিপগুলা কি কাজে ব্যবহার করতাম, দ্যাট জেন্টলি ওভার এ পারফিউমড সি, যেগুলা ওই যে সুন্দর
মানে এত সুন্দর, এখানে তিনি সমুদ্রকে তিনি বলছেন যে পারফিউম সি, সুইট স্মেলিং সি, এত সুন্দর যে সমুদ্র, ওই সমুদ্রের উপর ওই নাইসিয়ান যেই ছোট ছোট যে শিপগুলা, সেই শিপগুলা ভেসে বেড়াতো। এবং কি করতো ভেসে বেড়ানোর সময়? দ্য ওয়েরি ওয়ে ওন ওয়ান্ডারার বোর অ্যান্ড দে ইউজ টু, ওয়েরি শব্দের অর্থ খুব টায়ার্ড, ওয়ে ওন মানে যে ওয়ান্ডারার শব্দের অর্থ হলো ট্রাভেলার। ওই যে ট্রাভেলার যারা আছে, যারা প্রচুর ট্রাভেল করতো, এবং ট্রাভেল করতে করতে আফটার ট্রাভেলিং সো মাচ দে বিকাম ভেরি টায়ার্ড, তারা প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে যেত। এবং তারপর ওই যে যে নাইসিয়ান বার্ডস অফ ইয়োর, সেই পুরাতন সময়ে এনশিয়েন্ট সময়ে ওই নাইসিয়ান যে ছোট ছোট যেই শিপগুলো ছিল, ওগুলো তাদেরকে ক্যারিড টু হিজ ওন নেটিভ শোর। এবং ওই নদীর ওই জাহাজগুলা, ওই যে শ্রান্ত পরিশ্রান্ত যে নাবিকগুলো আছে, যে মানুষগুলো আছে যারা অনেক দিন যারা বাড়িতে আসে নাই, তাদেরকে তুমি নিয়ে তাদের নিজের বাড়িতে তুমি ফিরাই দিতে। তোমার নিজস্ব যে শোর, শোর মানে হচ্ছে হলো কোস্ট, তোমার যে তীর আছে, নিজের বাড়ির যে তীরটা আছে, তোমার অঞ্চলের যে তীরটা আছে, ওইখানে তুমি নিয়ে এসে দিতে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দাদা প্রথমে বলল যে সৌন্দর্যের কথা বলল, আবার তারপরে চলে আসছে হলো নদীর কাছে, সমুদ্রের কাছে, জাহাজের কাছে, এটা আবার কি হলো? এখন তোমাদেরকে বুঝাই। মনে করো তুমি প্রচণ্ড ক্লান্ত, ইউ আর ভেরি টায়ার্ড অ্যান্ড ইউ আর ট্রাভেলিং ফর এ লট অফ টাইম, অনেক সময় ধরে তোমরা ট্রাভেল করছো, এবং তুমি চাচ্ছ যে আমি বাড়িতে যাব। সেই সময় দেখা গেল যে কেউ তোমাকে একটা লিফট দিল, তোমার মনের মধ্যে একটা প্রচণ্ড শান্তি কাজ করবে না? যে আমি এত শ্রান্ত পরিশ্রান্ত, আমি বাড়িতে যাব, অনেক দিন ধরে আমি বাড়িতে নাই, বাড়িতে গেলে আমার বাবা মার সাথে দেখা হবে, অথবা গিয়ে আমি সুন্দর একটা আমি ঘুম দিতে পারবো। এটা কিন্তু তোমার কাছে ওই সময়টা পার্টিকুলার টাইম, যে যখন তুমি একদম ভেঙে পড়েছো, তোমার ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড মেন্টাল কন্ডিশন ইজ সো লো, মানে প্রচণ্ড খারাপ কন্ডিশন তোমার, তখন তোমার কাছে এটা একটা প্রচণ্ড তোমাকে শান্তি দেবে না? অবশ্যই শান্তি দিবে। এজন্য তিনি বলছেন যে যখন আমি তোমার দিকে তাকাই, বলছে যে হেলেন, দাই বিউটি ইজ টু মি, আমার কাছে তোমার সৌন্দর্য কেমন, তোমার সৌন্দর্যের ব্যাখ্যা আমি কিভাবে দেব? তোমার সৌন্দর্য আমার কাছে এরকম যে একদম বিধ্বস্ত কোনো পথিক, হ্যাঁ, যে অনেক দিন ধরে বাড়ি ফেরে নাই, ওই ছোট জাহাজে তুমি তাকে করে, ওই জাহাজের সাথে তুলনা করছে তার সৌন্দর্যকে, ওই জাহাজে করে তুমি যদি আমাকে বাড়ি পৌঁছায় দাও, আমি যে একটা শান্তি পাবো, আমার মধ্যে যে শান্তি কাজ করবে, সেই শান্তিটা আমি যখন তোমার চেহারার দিকে তাকাই, তোমার মুখের দিকে তাকাই, আমি ঠিক সেই শান্তিটা অনুভব করি। বুঝছ? তো এইভাবে আমাদের এডগার অ্যালান পো হেলেনের সৌন্দর্যকে তিনি বর্ণনা করেছেন প্রথম স্ট্যান্জাতে। ওকে, তো এরপরে পরের স্ট্যান্জা দেখো। পরের স্ট্যান্জাতে তিনি বলছেন, অন ডেসপারেট সি লং ওন্ট টু রোম। সে বলছে আমি একজন মানুষ, আই এম এ ট্রাভেলার, যে অনেক আমি ভ্রমণ করেছি। বুঝছো? আই ইউজ টু ট্রাভেল এ লট, অনেক ডেঞ্জারাস জায়গাতে আই ইউজ টু রোম, আমি অনেক জায়গাতে ট্রাভেল করেছি। এবং এরপর সে তার আবার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। সে বলছে দাই হায়াসিন্থ হেয়ার। হায়াসিন্থ হচ্ছে হলো, এটাকে দুইভাবে আমরা বর্ণনা করতে পারি। এটা হচ্ছে হায়াসিন্থ বলতে বোঝায় তোমার বেগুনি কালারের এক ধরনের ফুল আছে, একটা বেগুনি কালারের ফুল, গাঢ় বেগুনি কালারের ফুল, এটাকে বলা হয় হায়াসিন্থ কালার। এতটুকুই বোঝায়, এতটুকুই তোমাদের জন্য এনাফ। এবং এই তোমার চুলটা কেমন? তোমার চুলটা হচ্ছে ওই হায়াসিন্থ কালারে এবং ডার্ক অ্যান্ড কার্লি তোমার চুল। তোমার চুলটা হচ্ছে ওই হায়াসিন্থ গাঢ় বেগুনি কালারের এবং কার্লি এবং কোকড়ানো চুল তোমার। অ্যান্ড দাই ক্লাসিক ফেস পারফেক্ট লাইক গ্রিক আর্ট। আচ্ছা, এখানে ক্লাসিক ওয়ার্ডটার সাথে তোমাদেরকে একটু পরিচিত করাই দিই। ক্লাসিক শব্দ, এটা তোমাদের একদম মাস্টার্স পর্যন্ত এই ওয়ার্ডটা তোমাদের প্রয়োজন পড়বে। ক্লাসিক শব্দের অর্থ হচ্ছে সেই জিনিসগুলা, যে জিনিসটাকে সময়ের স্রোত আটকাতে পারে না। সময়ের স্রোত আটকাতে পারে না মানে কি? মনে করো যে এই কবিতাটা মোটামুটি যে ধরে দেখো যে আরও 200-300 বছর
আগেকার লেখা, অথবা উইলিয়াম শেক্সপিয়ারের যে কবিতাগুলো আজ থেকে কতদিন আগে লেখা, কিন্তু এই কবিতাগুলো নিজেদের ইম্পর্টেন্স কিন্তু এখন পর্যন্ত হারায় নাই। এখন পর্যন্ত আমরা সেই সগৌরবে আমরা এগুলা পড়ছি। সো দিস আর কল্ড ক্লাসিক, যেগুলাকে সময় সময় ভ্যানিশ করতে পারে না, সময় আটকাতে পারে না যেগুলাকে, সেগুলাকে বলা হয় হলো ক্লাসিক। এখানে সে বলছে যে তোমার ফেসটা কেমন, আই এম কনসিডারিং দ্য ফেস অফ ইউ লাইক এ পারফেক্ট গ্রিক আর্ট অর সামথিং, যেটা সময় যাকে নষ্ট করতে পারেনি। তো আমার কাছে তোমার সৌন্দর্যটা হচ্ছে ওই রকম। দেখো, নাও দ্য পয়েট প্রেইজেস হেলেন্স বিউটিফুল হেয়ার অ্যান্ড ফেস, হি সেজ হার ডার্ক কার্লি হেয়ার ইজ ভেরি বিউটিফুল, হি অলসো সেজ দ্যাট হার ফেস ইজ পারফেক্ট ওয়ান, এই যে একদম পারফেক্ট। এবং তোমার হচ্ছে কোনো জিনিস ক্লাসিক হওয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটাকে একদম পারফেক্ট হতে হবে। কোনো জিনিস যদি একদম পারফেক্ট না হয় সেটা কিন্তু ক্লাসিক হতে পারবে না। সো হিয়ার দ্য পয়েট ইজ সেইং দ্যাট ইউর বিউটি ইজ পারফেক্ট ওয়ান, একদম পারফেক্ট তোমার চেহারা, জাস্ট লাইক দ্য বিউটিফুল স্ট্যাচুস অফ এনশিয়েন্ট গ্রিস। এনশিয়েন্ট গ্রিক নগরীর যে সকল স্ট্যাচুগুলো যেরকম পারফেক্ট, যেটা এখনো পর্যন্ত মানুষের চোখে ভাসে, তোমার সৌন্দর্যটা আমার চোখে ভাসে, বিকজ ইউ আর এ ক্লাসিক। ওকে, দেন তারপর সে আবার বলছে তোমার এখন তো তার হাঁটার চলনের কথা বলছে, সে যে কেমন, তার হচ্ছে আনাগুনা কেমন ছিল। সে বলছে দাই নায়াদ heirs have brought me home to the glory that was Greece and the grandeur that was Rome. এবং তোমার চলনটা কেমন, তোমার চলন হচ্ছে নায়াদের মতো। নায়াদ কি জিনিস? নায়াদ হচ্ছে জলপুরী, ওয়াটার গডেস। জলপরি যেভাবে চলে বেড়ায়, হ্যাঁ, মুভমেন্ট গ্রেসফুল, তার যে মুভমেন্ট, একটা স্বর্গীয় যে তার মধ্যে চলাচলের একটা ভাব আছে, তুমি যখন চলো, হ্যাঁ, ইওর মুভমেন্ট ইজ লাইক নায়াদ, ওয়াটার গডেস। হ্যাঁ, সে তাহলে কি বলছে, হেলেন মুভস ভেরি গ্রেসফুলি লাইক এ বিউটিফুল ওয়াটার গডেস, জলপরির মতো। হার বিউটি অ্যান্ড জেন্টাল বিহেভিয়ার মেক দ্য পয়েট ফিল হ্যাপি অ্যান্ড পিসফুল। এবং যখন আমি তোমাকে দেখি, তোমার চলন যখন আমি দেখি, তখন মনে হয় যেন আমি আমার বাড়িতে চলে এসেছি। হ্যাভ বট মি হোম। আমি যখন তোমাকে দেখি, তুমি আমার সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছ, আমার যেন মনে হয় আমি বাড়িতে এসে গেছি। আমি বাড়ি, একজন মানুষ যখন বাড়িতে ফিরে আসে, তার মধ্যে একটা প্রচণ্ড রকম শান্তি কাজ করে না? ঠিক সেরকমই যখন আমি তোমার দিকে তাকাই, তখন আমার মধ্যে একটা শান্তি কাজ করে। তোমার মুভমেন্ট এরকম একটা মানে ম্যাগনিফিসেন্ট মুভমেন্ট ইউ হ্যাভ। ওকে, দেন তারপরে সে বলছে তোমার গ্লোরি কেমন? টু দ্য গ্লোরি ওয়াজ গ্রিস। এনশিয়েন্ট গ্রিসের যেরকম একটা গ্লোরি ছিল, যে দেখো, এনশিয়েন্ট গ্রিস ইজ ফেমাস ফর আর্ট, বিউটি, লিটারেচার অ্যান্ড ফিলোসফি। তো তোমার হচ্ছে এই এনশিয়েন্ট গ্রিসের যেরকম গ্লোরি ছিল, যেরকম ফেমাস ছিল, তুমিও সেরকম ফেমাস। এনশিয়েন্ট গ্রিস ওয়াজ ফেমাস ফর বিউটিফুল আর্ট, গ্রেট রাইটার্স অ্যান্ড ওয়ান্ডারফুল কালচার। তো এগুলার জন্য যেরকম ফেমাস ছিল, তুমিও সেরকম ফেমাস। এখানে সে এই হেলেনকে সে গ্রিসের সাথে তুলনা করছে। ওকে, দাদা, হ্যাঁ, আমার এখানে স্ক্রিন দেখতে পাচ্ছে না। এটা কি সবার সমস্যা হচ্ছে? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে তোমার নেটের সমস্যা। ওকে, তাহলে এখানে সে তার সৌন্দর্যকে কিসের সাথে তুলনা করছে? তোমার সৌন্দর্য, তোমার গ্রেট বিউটি হচ্ছে, অথবা তুমি গ্রিসের মতো। যেরকম গ্রিসের যেই শিল্প, সভ্যতা, এর লিটারেচার, এর ফিলোসফি, এর দর্শন যেমন কখনো হারাবে না, ঠিক তুমিও হচ্ছ গ্রিসের মতো। তুমি কখনো হারাবে না। ওকে, দেন দ্য গ্র্যান্ডিওর, এর জাঁকজমক, তোমার জাঁকজমক কেমন? হ্যাঁ, তুমি কিরকম, তুমি ফেমাস, অ্যান্ড ইউ আর ফেমাস লাইক রোম। রোম রোম সিম্বলাইজ করে কাকে? এনশিয়েন্ট রোম সিম্বলাইজেস পাওয়ার, গ্রেটনেস অ্যান্ড সিভিলাইজেশন। এটা ক্ষমতা, গ্রেটনেস এবং সিভিলাইজেশন, এবং এই তিনটাকে রিপ্রেজেন্ট করে। এবং তোমার যে গ্রেটনেস, তোমার যে ফেমাস, হ্যাঁ, তুমি কিরম ফেমাস, তোমাকে আমি রোমের সাথে তুলনা করব। রোম যেমন ফেমাস, রোম যেমন পাওয়ারফুল, রোম যেমন গ্রেট, এবং রোম যেমন সিভিলাইজেশনকে সিম্বলাইজ করে, ঠিক সেরকম তুমিও সেম ক্যারেক্টারিস্টিক্স, ইউ অলসো বিয়ার দ্যাট সেম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তো এটা গেল আমাদের দ্বিতীয় স্ট্যান্জা।
আচ্ছা, বলো দেখি যে আমরা দুইটা স্ট্যান্জা পড়লাম এখানে, ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড সেকেন্ড স্ট্যান্জা। এই দুইটা স্ট্যান্জার মধ্যে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? কোনো লাইন কি বুঝতে সমস্যা সমস্যা হচ্ছে? স্যার আরেকটু যদি বলতেন, মানে সামারিটা, দুইটা স্ট্যান্ডার। আচ্ছা, এখানে কবি, আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে এখানে তো আমরা হেলেন হেলেন বলতেছি, কবি এখানে হেলেন দ্বারা সম্ভবত কাকে বুঝিয়েছেন বলো দেখি, নামটা মনে আছে? তার ফ্রেন্ডের মাকে। নাম কি? নাম হচ্ছে, গুড, নাম হচ্ছে জেইন স্ট্যানার্ড। তো এখানে হি হ্যাড এ ক্রাশ অন দিস পার্টিকুলার লেডি, এবং সে বলছে, সে তার প্রথমে সৌন্দর্যের তুলনা দিচ্ছে। প্রথম স্ট্যান্ডাতে আমরা দেখব সে তার সৌন্দর্যের, ফিজিক্যাল যে বিউটি, এটা তার সৌন্দর্যের সে তুলনা দিচ্ছে। কীভাবে তুলনা দিচ্ছে? সে বলছে যে আমি যখন তোমার দিকে তাকাই তখন আমি আমার মধ্যে একটা শান্তি ফিল করি। কেমন শান্তি? যে সেই ধরনের পথিক, সেই ধরনের ভ্রমণকারী, তারা অনেক দিন বাড়িতে আসে নাই, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, সেই মানুষগুলাকে যখন বাড়িতে পৌঁছায় দেওয়া হবে সেই এনশিয়েন্ট শিপে করে, জাহাজে করে, তারা যেরকম একটা শান্তি বোধ করবে, ঠিক আমি যখন তোমার চেহারার দিকে তাকাই ঠিক সেরকম শান্তি আমি ফিল করি। তাহলে তাহলে এখানে তার রিয়েলাইজেশনটাকে অনুভব করো, যে একটা মানুষ কি পরিমাণ শান্তি পায় বাড়িতে আসার পরে, অনেক দিন সে বাড়িতে নাই, যে শান্তিটা পাবে সেরকম শান্তি সে যখন এই হেলেনের অথবা জেন স্ট্যানার্ডের চেহারার দিকে তাকায় সে এটা অনুভব করে। বুঝতে পারছো? এরপরে সে আবার বলছে যে সে বলছে যে আমি অনেক জায়গাতে ঘুরেছি, অনেক জায়গাতে ঘুরেছি, এবং যখন আমি তোমার দিকে তাকাই, আমি তোমার চুলের দিকে যখন তাকাই, যখন সেটা মনে হয় যেন সেটা হায়াসিন্থ হেয়ার, হায়াসিন্থ হেয়ার, হ্যাঁ, পার্পল কালার্ড, ডার্ক অ্যান্ড কার্লি হেয়ার, এবং তোমার যখন চেহারার দিকে আমি তাকাই তখন আমার কাছে মনে হয় যেন আমি একটা ক্লাসিক দেখতেছি, যেটা কখনোই হারায় যাবে না। এবং এবং তুমি যখন চলাচল করো, এখানে সে তার আবারও সে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছে, বলছে যে যখন তুমি চলাচল করো আমার মনে হয় যেন আমি কি একটা জলপরীকে দেখতেছি, এবং এগুলা যখন আমি দেখি, আমি তো অনেক জায়গায় ঘুরছি, অনেক ট্রাভেল করছি, অনেক ডিফিকাল্ট জায়গাতে আমি গেছি, অনেক ডেঞ্জারাস জায়গাতে গেছি, কিন্তু আমি যখন তোমাকে দেখি, এই যে এত কষ্ট আমি করি, তারপরেও যখন আমি তোমার চেহারার দিকে তাকাই আমার মনে হয় যেন আমি বাড়িতে আছি। একজন মানুষ যখন বাড়িতে থাকে তখন সে কি সম্পূর্ণ একটা সেফ একটা এনভায়রনমেন্টে থাকে না, যে তার কোনো প্যারা নাই, আমি বাড়িতে আছি। তো ঠিক সেরকম হি ফিলস অ্যাট হোম হোয়েন এভার হি লুকস অ্যাট দ্য ফেস অফ হেলেন অর জেন স্ট্যানার। আশা করি এই দুইটা স্ট্যান্ডা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপরে আমরা আসি লাস্ট স্ট্যান্ডায়। ল্যাপটপ এনি টাইম অফ হয়ে যাবে রে। আচ্ছা, লাস্ট স্ট্যান্ডা। লো, লো মানে হচ্ছে হলো লুক, লুক ইন ইয়ন ব্রিলিয়ান্ট উইন্ডো নিস। ওই যে দেখো, সে এখন তার এই যে হেলেন যে আছে, হেলেনকে সে যেন ভিজুয়ালাইজ করতে পারছে। হ্যাঁ, সে বলছে দেখো ওই যে জানালা আছে, ওই যে কার্নিস আছে, জানালার কার্নিস, ওই দিক দিয়ে হেলেনকে দেখা যাচ্ছে, ওই যে ইয়ন, ওই যে দেখো ব্রিলিয়ান্ট বিউটি, হেলেন ওইখানে জানালার ওইখানে আছে হেলেন। দ্য পয়েট সেস লুক হি সিস হেলেন স্ট্যান্ডিং ইন দ্য ব্রাইট উইন্ডো। ওইখানে উইন্ডোর কাছে সে দাঁড়ায় আছে। দ্য লাইট মেক্স হার লুক ভেরি বিউটিফুল অ্যান্ড ব্রাইট। এবং তাকে দেখতে কেমন মনে হচ্ছে? তাকে দেখতে মনে হচ্ছে যেন তাকে দেখতে মনে হচ্ছে হাউ স্ট্যাচু লাইক আই সি দি, দি মানে হচ্ছে ইউ স্ট্যান্ড, এবং তোমাকে দেখতে মনে হচ্ছে যেন মার্বেল পাথরের একটা স্ট্যাচু ওইখানে দাঁড়ায় আছে, যে ওই যে প্রাচীন গ্রিসের যে স্ট্যাচুগুলো প্রচণ্ড রকমের সুন্দর হয়, ঠিক তার মনে হচ্ছে যখন আমি তোমার দিকে তাকাচ্ছি যেন মনে হচ্ছে ওই রকম একটা স্ট্যাচু আমি দেখছি, এবং যতই আমি তোমার দিকে দেখছি তোমার বিউটি, তোমার এলিগেন্স, এগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আই এম অ্যামেজড, আই এম ফিলিং অ্যামেজড দ্যাট হাউ এ পার্সন, হাউ এ লেডি ক্যান লুক সো বিউটিফুল। তাহলে সে যখন জেন স্ট্যানার্ডের দিকে যখন তাকায় তখন তার কাছে এই ধরনের হি ফিলস দিস কাইন্ড অফ ফিলিং। বুঝছ? আচ্ছা, তোমাদের কারো কারো এগুলো অড লাগতে পারে, কিন্তু এগুলা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে সাহিত্যর কিছু বিষয় আছে যেগুলা মেনে নিতে হবে, এবং এখানে সে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, ঠিক আছে? এগুলাকে খারাপভাবে নেওয়ার কোনো কিছুই নাই। এবং সাহিত্যের যেহেতু স্টুডেন্ট, গতদিন ক্লাসে বলেছিলাম সাহিত্যের স্টুডেন্টদেরকে একটু ম্যাচিওর মাইন্ডেড হতে হয়।
বুঝছো? আচ্ছা, তারপর সে আবার বলছে দ্য এজেট, এইজেট শব্দের অর্থ হচ্ছে একটা বিউটিফুল স্টোন, বুঝছো? দ্য এইজেট ল্যাম্প উইদিন দাই হ্যান্ড, এবং তোমার হাতে এইজেটের একটা ল্যাম্প আছে, বিউটিফুল স্টোনের একটা ল্যাম্প তোমার হাতে আছে, এবং এই ল্যাম্পটা সিম্বলাইজ করে কাকে? এই ল্যাম্পটার দ্বারা লাইট, হোপ এবং ওয়াইজডমকে সিম্বলাইজ করে। তাহলে তুমি যে শুধু ইউ আর নট অনলি এ ফিজিক্যাল বিউটি, তুমি কিন্তু শুধুমাত্র একটা ফিজিক্যাল বিউটি নয়, তুমি একটা রিপ্রেজেন্টেশন। কার রিপ্রেজেন্টেশন? তুমি একটা লাইট, তুমি একটা হোপ, তুমি একটা ওয়াইজডম এবং তুমি গাইডেন্সকে রিপ্রেজেন্ট করো। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু সে শুধুমাত্র তার যে ফিজিক্যাল বিউটি তার কথা বলছে না, সে বলছে যে তোমার মধ্যে সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে হেলেন, তোমার মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, ইউ আর ব্রাইট, হ্যাঁ, ইউ হোয়েনেভার আই লুক অ্যাট ইউ আই ক্যান সি এ হোপ, আই অলসো ফিল হোপ, অ্যান্ড ইউ আর এ স্ট্যাচু অফ ওয়াইজডম অ্যান্ড ইউ আর এ স্ট্যাচু অফ গাইডেন্স। তোমার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হই যখন আমি তোমার দিকে তাকাই। ঠিক আছে? অ্যাজ সাইকি, সাইকি, এখন সাইকিকে, সাইকি হচ্ছে তোমার একটা ওই গ্রিক মাইথোলজির একটা ক্যারেক্টার। সাইকি যিনি হচ্ছে গডেস অফ সোল, আত্মার দেবী তাকে বলা হয় গ্রিক মাইথোলজি, এবং তিনি হচ্ছে এবং সাইকি রিপ্রেজেন্ট করে কাকে? সোলকে, পিউরিটিকে এবং স্পিরিচুয়াল বিউটিকে। ঠিক আছে? তো এইখানে তিনি তার মধ্যে সাইকিকে দেখতে পাচ্ছে। সাইকি ফ্রম দ্য রিজিয়নস হুইচ হুইচ আর হোলি ল্যান্ড, এবং তার কাছে মনে হচ্ছে, দেখো, দ্য পোয়েট নাও কলস হেলেন সাইকি, সে তাকে সাইকি বলে সম্বোধন করছে, দ্য গডেস অফ দ্য সোল। হি বিলিভস দ্যাট হেলেন ইজ নট অনলি বিউটিফুল আউটসাইড বাট অলসো বিউটিফুল ইনসাইড। শুধুমাত্র তার যে একটা বাহ্যিক সৌন্দর্য আছে তা কিন্তু নয়, সে ভেতর থেকেও অনেক সুন্দর। শি হ্যাজ এ পিওর অ্যান্ড নবেল সোল, এবং তিনি কেমন? ওই যে ঠিক সাইকির মতো, গডেস যেরকম, গডেসের যেরকম ক্যারেক্টারিস্টিক হয় ঠিক সেও, শি হ্যাজ এ পিওর অ্যান্ড নবেল সোল। এবং তার কাছে কি মনে হচ্ছে? দেখো, দ্য পয়েট সেজ দ্যাট হেলেন সিমস টু কাম ফ্রম এ হলি অ্যান্ড হেভেনলি প্লেস, এবং তার মনে হচ্ছে যে এই হেলেন যে আছে এ কোনো অর্ডিনারি জায়গা থেকে সে আসেনি, বরং সে একটা প্রচণ্ড পবিত্র এবং একটা হেভেনলি, কোনো একটা স্বর্গীয় কোনো জায়গা থেকে সে এসেছে। বিকজ দিস কাইন্ড অফ বিউটি অর দিস কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স ক্যানট বি ফাউন্ড কামিং ফ্রম অ্যান অর্ডিনারি প্লেস। কোনো অর্ডিনারি প্লেস থেকে আসলে এই ধরনের ক্যারেক্টারিস্টিক হতে পারবে না। শি ডাজন্ট লুক লাইক অ্যান অর্ডিনারি ওম্যান, সে সাধারণ কোনো মেয়ে নয়, তার কাছে তাকে সাধারণ মেয়ে মনে হচ্ছে না। শি লুকস পিওর, সে পুরাপুরি পবিত্র একটা মেয়ে, সে পিসফুল, এবং যখন হোয়েনেভার আই লুক অ্যাট হার আই ফিল লাইক পিস ইন মাই মাইন্ড, আমার কাছে একটা শান্তি অনুভব হয়, অ্যান্ড দ্য মোস্ট লাইক অ্যান এঞ্জেল, তাকে যেন আমার কাছে পরীর মতো মনে হয়। ওকে, দিস ইজ দ্য পয়েটস হাইয়েস্ট প্রেইজ অফ হেলেন। এখানে সে এই কথাগুলোর দ্বারা এক প্রচণ্ডভাবে সবচেয়ে হাইয়েস্ট প্রেইজ তিনি করছেন, যে তাকে, তার মনে হচ্ছে যেন সে কোনো সাধারণ মেয়ে নয়, র্যাদার শি ইজ অ্যান এঞ্জেল। ওকে, বলো তাহলে আমরা যে 3টা স্ট্যান্জা পড়লাম, 3টা স্ট্যান্জা কি আমরা বুঝতে পেরেছি? টেল মি। Do you guys have any problem regarding any line or any stanza? স্যার লাইন 3 অ্যান্ড লাইন 4টা যদি আরেকটু বুঝায় দিতেন। Okay, line 3 and line 4। আচ্ছা, এখানে তিনি বলছেন যে কিছু নাবিক আছে, কিছু মানুষ আছে যারা জাহাজে করে ভ্রমণ করে, প্রচণ্ড ভ্রমণ করে, এবং ভ্রমণ করতে করতে তারা হয়তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। ঠিক সেই সময়ে দ্যাট জেন্টলি ওভার এ পারফিউমস, এখানে তিনি ওই যে অ্যানশিয়েন্ট বার্কস অফ ইয়োর, যে যে জাহাজটা, সেই জাহাজটা চলছে কার উপর দিয়ে? সে সফটলি ওই যে পারফিউম সি, তারা তো হচ্ছে সমুদ্রেই থাকে, তাই না? তো কাজেই সমুদ্র যখন থাকে, আমাদের কাছে হয়তো বা সমুদ্র ভয়ানক মনে হতে পারে, যে প্রচুর স্রোত, উত্তাল একটা পরিস্থিতি, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর, এই সমুদ্রটা সুন্দর। দ্যাটস ওয়াই হি ইজ সেইং দ্যাট জেন্টলি এ পারফিউমড সি, তার কাছে যেন মনে হচ্ছে যে এই সমুদ্রটা একটা পারফিউম, সুইট স্মেল আসছে ওই সমুদ্র থেকে, এবং সেখানে
দ্য ওয়েরি শব্দের অর্থ খুবই টায়ার্ড, প্রচণ্ড রকম পরিশ্রান্ত। ওন্ড মানে যখন অনেক পরিমাণ whenever you do a lot amount of journey then you become tired and you become because of that long journey you become very tired. And what is the duty of this ship? এই শিপের ডিউটি কি? এই যে ওয়ান্ডারার বোর এবং ওই ট্রাভেলারদের ওই শিপের দায়িত্ব হচ্ছে ওই যে সুইট স্মেলিং যে জাহাজ আছে, সরি যে সমুদ্র আছে, ওই সমুদ্রের উপর দিয়ে তাদেরকে সেফলি নিয়ে গিয়ে তাদের নিজ নিজ যে ডেস্টিনেশন আছে ওইখানে তাকে পৌঁছে দেওয়া। তো এটার মানে হচ্ছে এটা। গুড, এরকম প্রশ্ন করবা, প্রশ্ন করলে ভালো লাগে। এবং আমি তোমাদেরকে একটা সময় দিচ্ছি, সেই সময়টা তোমাদের যদি পারফেক্টলি কাজে না লাগে তাহলে সেই সময়টা দিয়ে আমার কি লাভ, বোঝো নি? তোমাদের কি প্রশ্ন পড়ানোর মতো 14% আছে চার্জ? আজকে তোমাদেরকে আমি সামারি এবং থিম আজকে পড়াবো না। এখনো ইলেকট্রিসিটি আসে নাই, একেবারে অফ হয়ে গেলে সমস্যা। তো সামনের কোনো দিন এটার উপরে এটার যে সামারি, এবং এগুলো একদম সহজ, কবিতা যদি বুঝে থাকো এখানে সামারি, থিম, টোন দেওয়া আছে, তোমাদেরকে আমি এটা নোট দিয়ে দিচ্ছি আর একটু পরেই। এগুলো তোমরা একটু জাস্ট একবার দেখে নিবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো তাহলে বলো, ডু ইউ গাইস হ্যাভ এনি প্রবলেম? কবিতাটা কি তোমরা বুঝতে পেরেছো? জি দাদা। ওকে, সো ইফ নান অফ ইউ আর সেইং এনিথিং দেন আই হোপ দ্যাট কবিতাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, সো আজকের জন্য ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার সামনের দিন তোমাদের সাথে দেখা হবে। তোমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন, শনি, সোম এবং বুধবার, এই একই সময় 8টার সময় শুরু। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।